আচ্ছা, আগের দিন তোমাদের যেগুলো করাইছিলাম ওইগুলো একদম তোমাদের গুণগত রসায়নে পড়ে আসছে। এগুলা ইজি জিনিসপত্র ছিল, কঠিন কিছুই ছিল না। তোমাদের সবকিছু করায়। আজকে একটু মনোযোগ দিও। কঠিন না, এই চ্যাপ্টার বলছি তো কঠিন না। আজকে সবার জিনিসপত্র কিন্তু একটু ব্যতিক্রম আছে, মানে এইগুলো তোমরা পড়ো নি আর কি। কালকে যেগুলো পড়াইছিলাম সব তোমাদের পড়াছিল, আর আজকে যেগুলো পড়াবো এইগুলো তোমার পড়া নাই। আচ্ছা, তাহলে আমরা শুরু করি। প্রথমে তোমাদের যেটা পড়াতে হচ্ছে নিউক্লিয়াসের গঠন। সেল গঠন, নিউক্লিয়াসের গঠন কেমন হয় দেখো। আচ্ছা, এইটুকু একাই দেখ। সাধারণত কি কক্ষপথ গুলো এরকম হয় না, এই যে বৃত্তাকার, প্রত্যেকটা একটা করে কি কক্ষপথ, তাই না? এই যে প্রথমে যেটা আছে এটাকে আমরা বলি হচ্ছে প্রথম কক্ষপথ, দ্বিতীয় যেটা আছে এটার নাম হচ্ছে দ্বিতীয় কক্ষপথ, তারপরে 3 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে তৃতীয় কক্ষপথ, তাই না? আচ্ছা, নিউক্লিয়াস কোন জায়গায় থাকে? নিউক্লিয়াস আমরা জানি হচ্ছে এই যে কক্ষপথ যেগুলো আছে এইগুলো হচ্ছে মাঝে থাকে হচ্ছে নিউক্লিয়াস, তাই না? এখন আমরা বলো তো দেখি, আমাদের একটা পরমাণু মৌলিক কণা কয়টি? মৌলিক কণিকা, মানে গুণগত রসায়নে এটা পড়ে আসছে, মৌলিক কণিকা কয়টি? তিনটি। কি কি? ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন। হ্যাঁ, প্রোটন, ইলেকট্রন আর হচ্ছে নিউট্রন, তাই না? হ্যাঁ। দেখো, আরেকটা তো দেখি, নিউট্রন। এখন বলো, কক্ষপথে থাকে কি? ইলেকট্রন, তাই না? আর কেন্দ্রে নিউক্লিয়াসে কোন দুইটা থাকে? প্রোটন আর নিউট্রন। এই দুটো থাকে হচ্ছে নিউক্লিয়াসে। এখন কোন একটা পরমাণুর ভর পুরোটা কোন জায়গায় থাকে? আগের দিন বলছিলাম না রাদারফোর্ড পড়ানোর সময়, পরমাণুর ভরটা কোন জায়গায় থাকে? পরমাণুর কেন্দ্রে। পরমাণুর কেন্দ্রে। কেন্দ্রে কি আছে? নিউক্লিয়াস। তাহলে একটা পরমাণুর পুরাটা ভর তার কেন্দ্রে বা তার নিউক্লিয়াসে আছে, তাই না? তাহলে এই ভরটা আমরা এখন কি জানলাম, নিউক্লিয়াসে কি কি আছে? প্রোটন আর নিউট্রন। তাহলে যে ভরটা আমরা মাপি আসলে কিসের কিসের ভর মাপি? প্রোটনের আর হচ্ছে নিউট্রনের, তাই না? এই যে তোমরা হচ্ছে এগুলা পড়ে আসছো, ছোটবেলায় পড়ে আসছো তোমরা। একটা পরমাণুর ভর যদি হচ্ছে এ হয়, আর প্রোটন সংখ্যা যদি জেড হয়, আর নিউট্রন সংখ্যা যদি এন হয়, তাহলে এভাবে লেখা যায় না, এ ইকুয়ালস টু জেড প্লাস এন। হ্যাঁ। তোমাদের বড় হাতে দেওয়া আছে, বড় হাতের দিই। এই জিনিসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এই চ্যাপ্টারে এই জিনিস লাগবে, এটা তোমাদের কাছে একদম ইজি, তাই না? খুবই ইজি জিনিস, কিন্তু এটা এই জায়গায় কিন্তু লাগবে, এটা খুবই ইম্পর্টেন্ট এখানে। এরপরে যখন করাবো তখন এগুলো লাগবে। এখন কিছু কিছু জিনিস হচ্ছে এখান থেকে একটু এমসিকিউ এর জন্য লাগবে। প্রোটনের ভর কত, কারো মনে আছে? 1.67 গুণ 10⁻⁻ কত? কত? -19। না, না না, -27। 27। ইলেকট্রনের জন্য এটা তো তোমরা ইউজ করো, এটা তো মুখস্থ হয়ে আছে আশা করি। নাইন নাইন পয়েন্ট পয়েন্ট ওয়ান 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 ইন্টু কত? 10⁻31 এখানে কেজি। 30। হ্যাঁ, 31 কেজি। নিউটনের ভর কত? 1.675 হ্যাঁ, এটা হচ্ছে 1.675 ইন্টু 10⁻, -24 27। -27 কেজি। বুঝা গেছে? ভরগুলো একটু মনে রাখবা তোমাদের, এইগুলা ভর দিয়ে অনেক জায়গায় হচ্ছে ম্যাথ আসবে, মানে অন্যান্য চ্যাপ্টারে দেখবা এইগুলা ভর দিয়ে ম্যাথ আসছে, তখন এইগুলা ভর একটু কাজে লাগে, তো এগুলো ভর একটু মনে রাখবা। আর চার্জের কথা বলো তো, প্রোটনের চার্জ কত? প্রোটনের চার্জ কত? ইলেকট্রনের চার্জ কত আর হচ্ছে নিউটনের চার্জ কত? প্রোটনের চার্জ কত? আচ্ছা, আগে ইলেকট্রনেরটা বলো, প্রোটনেরটা হয়তো তোমাদের সমস্যা হয়। ইলেকট্রনের চার্জ কত এটা তো জানো তোমরা, কত কুলম্ব? 1.6 গুণ 10⁻⁻⁻19 মাইনাস কুলম্ব। 1.6 ইন্টু 10 ইনভার্স
19 কুলম্ব, তাই না? 19 কুলম্ব। আর ইলেকট্রন আর প্রোটন আর প্রোটনের চার্জ নিউট্রনের প্লাস। সেম, শুধু ইলেকট্রনটা হবে নেগেটিভ আর প্রোটনটা হবে পজিটিভ। তাহলে এটা কত? পজিটিভ 1.6 ইন্টু 10 ইনভার্স 19 কুলম্ব। আচ্ছা, নিউটনের চার্জ কত? 0। হ্যাঁ, এটা একটু মনে রাখবা। 0. এটা এমসিকিউর জন্য, এই যে হ্যাঁ এটাই এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। নিউক্লিয়ার চার্জ কত? মানে হঠাৎ করে দেয় তো, হঠাৎ করে যদি দেখবা এই দুটাই এমসিকিউ তে অপশন আছে, তখন মাথায় ঘুরে যাবে। একটু মনে রাখবা আর কি। এই তো এইটুকুতে যা লিখে দিচ্ছি, হয় স্ক্রিনশট যদি খাতায় তুলে থাকো তাহলে ভালো, না হলে একটু স্ক্রিনশট দিয়ে রাখো, কারণ এগুলো অনেক সময় কাজে লাগে। এগুলা একটা কাজ করবা, যেইগুলা জিনিস তোমার সব সময় কাজে লাগে ওইগুলা জিনিস তোমার পড়ার টেবিলের সামনে হচ্ছে বা এমন জায়গায় রাখবা যেন তোমার চোখ পড়ে, মাঝে মাঝে যেন চোখ পড়ে। ঠিক আছে, তাহলে অনেক ভালো হবে। আমি অর্গানিক কেমিস্ট্রি এরকম করছিলাম অ্যাডমিশন, ওই দেয়ালে মারছিলাম তিনটা, হচ্ছে ওটা দেখতাম, দেখতে দেখতে একদম সাবজেক্ট করছিলাম অর্গানিক কেমিস্ট্রি। আর এরকম আমার মানে লিখে রাখতাম যেগুলো মান দরকার। আচ্ছা, ঠিক আছে, দেখো এখন তাহলে আমাদের যে এগুলা তোমার হচ্ছে ইজি জিনিস পারবা। মানে এই যে ভর দেওয়া আছে আর পারমাণবিক সংখ্যা দেওয়া আছে, নিউটন সংখ্যা কত, এগুলা তো ছোট বাচ্চাদের। এখান থেকে যেটা লাগবে সেটা হচ্ছে নিউক্লিয়াসের ব্যাসার্ধের একটা সূত্র আছে। নিউক্লিয়াসের ব্যাসার্ধ, ও হ্যাঁ, আরেকটা জিনিস লাগবে এখানে, সেটা হচ্ছে পরমাণুর ব্যাসার্ধ কত আর হচ্ছে নিউক্লিয়াসের ব্যাসার্ধ কত। এইটা একটু তোমরা হচ্ছে ব্যাস আর ব্যাসার্ধ এটা গুণগত রসায়ন থেকে একটু পড়ে নি। সম্ভবত এখানে দেওয়া নাই ওভাবে। হ্যাঁ, এখানে দেওয়া নাই, আমার মুখস্থ নাই তো, আমার ওইভাবে মনে নাই। 10 টু দি পাওয়ার, নিউক্লিয়াসের সম্ভবত হচ্ছে 10 টু দি পাওয়ার -10 মেবি, আর পরমাণু হচ্ছে টেন না, টু দি টেন মাইনাস টু দি ফাইভ পাওয়ার এরকম। -12 থেকে। হ্যাঁ হ্যাঁ, এরকম কিছু একটা লেখা ছিল, -12 থেকে -15 বা এরকম কিছু একটা লেখা ছিল। -13 পর্যন্ত। আর আচ্ছা পরমাণুটা ভুলে গেছি, পরমাণুটা বোধহয় কয়েক গুণ, আচ্ছা, এক যাই লক্ষ হোক গুণ না আমি কত। ওটা লিখে দিচ্ছি না, যেহেতু আমার হচ্ছে মনে নাই। ওটা একটু শুধু তোমরা দেখে নিও, গুণগত রসায়ন একদম লেখাই আছে ওটা। এইগুলো লাগবে, এগুলো এমসিকিউ প্রচুর আসে চ্যাপ্টার থেকে। আচ্ছা দেখো, নিউক্লিয়াসের ব্যাসার্ধের জন্য একটা হচ্ছে সূত্র আছে। সূত্রটার প্রমাণ প্রমাণ কিছুই নাই, তোমাদের এগুলো কিছু লাগবে না। যেটুকু আছে এটুকু হচ্ছে আমি বলে দিচ্ছি। দেখো, নিউক্লিয়াসের ব্যাসার্ধ এর ভর সংখ্যার উপর নির্ভর করে। মানে এই যে নিউক্লিয়াস আছে না, তুমি নিজে একবার চিন্তা করে দেখো তো। মনে করো 5টা প্রোটন আর 5টা নিউট্রন এইটুকু জায়গা দখল করে, তাহলে 10টা প্রোটন আর 10টা নিউট্রন কতটুকু, এর দ্বিগুণ জায়গা দখল করবে না? হ্যাঁ। বুঝে গেছে? বাকি এই কথা কি বুঝতে পারছো? জি। আচ্ছা, হিসাবের সমস্যা নাই কারো। দেখো, এইটার সূত্রটা হচ্ছে এরকম, দেখো বাংলা আমি আগে, আচ্ছা শুধু বলে দিলেই তো হবে আশা করি। দেখো, নিউক্লিয়াসের ব্যাসার্ধ, এই যে নিউক্লিয়াসের ব্যাসার্ধ নিউক্লিয়াসের ভরের উপর নির্ভর করে। ঠিক আছে, এটা হচ্ছে ভরের উপর নির্ভর করে, নিউক্লিয়াসের ভর। কেমনে নির্ভর করে এটা আমাদের দেখতে হবে। তোমার দেখবা প্রত্যেকটা মৌলের জন্য কিন্তু হচ্ছে ব্যাসার্ধ আলাদা। ঠিক আছে, এটা এইগুলা একটু মনে রাখবা, এগুলা বেসিক জিনিসপত্র কিন্তু কাজে লাগবে। আমি যখন হচ্ছে একটু মানে আজকে হয়তো হবে না, মেইন টপিক ওটা হচ্ছে সামনের দিন হয়তো, আর আজকে হলে তো খুব ভালো হয়। এগুলো একটু মনে রাখবা, পরবর্তীতে কাজে লাগবে। দেখো, নিউক্লিয়াসের ব্যাসার্ধ হচ্ছে, নিউক্লিয়াসের ব্যাসার্ধ যদি আর হয়, নিউক্লিয়াসের ব্যাসার্ধ যদি আর হয়, তাহলে আর ইকুয়ালস টু লেখা যায় r0 a⁻1/3। এখানে কোনটা কি আমি পরিচয় দিচ্ছি, দেখো 8টা হচ্ছে নিউক্লিয়াসের ব্যাসার্ধ, ঠিক আছে, আর এ হচ্ছে নিউক্লিয়াসের ভর। আর নোটটা কি এখানে, আর নোটটা হচ্ছে একটা ধ্রুব সংখ্যা। হাইড্রোজেন পরমাণুর ব্যাসার্ধ। এইটা ও, হ্যাঁ, এইটা হচ্ছে মানে ওইভাবে, মানে এইভাবে চিন্তা করো না যে এটা ধ্রুব সংখ্যা মানে এটা ক্যালকুলেট করবা, মানে এইরকম কিছু না, এটা ক্যালকুলেট করার কিছু না। শুধু এইটা এইভাবেই হচ্ছে সূত্রটা দিছে যে এই আর নোটটা, এইটা হচ্ছে একটা ধ্রুব সংখ্যা, এবং কোন সংখ্যা এটা কিন্তু কেউ জানে না। ঠিক আছে, একটা ধ্রুব সংখ্যা আর কি, কোন সংখ্যা এটা কেউ জানে না। কথা কি বুঝতে পারছো? তোমরা শুধু এইটুকু মনে রাখবা, এই পাশে আছে ব্যাসার্ধ আর এই পাশে অরের পাওয়ার আছে 1/3। আচ্ছা দেখ,
দেখো তো, ভাইয়া কিছু বললেন নাকি? না মাঝখানে আমি চুপেছিলাম, নেটের সমস্যা ছিল জন্য চুপেছিলাম। এই পেজের কি সবকিছু তোলা হয়ে গেছে তোমাদের? আমি আচ্ছা আরেকটু এখানেই দেখাই। আয়তন, ঘনত্ব আর ভরের মধ্যে সম্পর্ক কেমন ছিল? ভাইয়া আচ্ছা, কি যেন একটা বললেন, 1/3। হ্যাঁ এই যে এর পাওয়ার হচ্ছে 1/3 না, 1/3। বুঝতে পারছো কথা? এখন আমাকে বলো তো ও দেখি, জি ভাইয়া। আগের দিন ক্লাসে তোমাদের আর নটের মান কেমনে, মানে আর নট সম্পর্কে হালকা একটু ধারণা দিছিলাম। আর নটটা কিরকম মানে ওই দেখবা, এই আর নটটা হচ্ছে 1.2। এটা ক্যালকুলেট করে দেখা যায় এটা 1.2 10⁻⁻15 মিটার। এটাকে তাহলে অনেকটা এই যে এরকম লেখা যাবে না? 1.2টাকে আমরা কি মানে মোটামুটি 1 লিখতে পারবো না, যে 1 × 10⁻15। আচ্ছা থাক, এইরকমই থাক, এটাই মনে রাখো, এটাই বেটা, আমি এমসিকিউ আসলে এটাই আসবে। 10⁻15 কে কি বলে তোমরা কি জানো? মানে 10 দেখো, 10⁻6 মানে কি মিলি, সরি মাইক্রো। 10⁹ মানে হচ্ছে ন্যানো। 10⁻10 মানে হচ্ছে অ্যামস্ট্রং। 10⁻12 মানে হচ্ছে 12 মানে কি, আমি তো পিকোমিটার। বলি গেলাম, দাঁড়াও। পিকো, পিকো, হ্যাঁ। পিকো, হ্যাঁ পিকোমিটার। 10⁻12 মানে হচ্ছে পিকো, আর 10⁻15 মানে হচ্ছে ফেমটো। তার মানে এটাকে আমি লিখতে পারবো না 1.2 ফেমটোমিটার। এটা একটু শুধু মনে রাখবো এমসিকিউর জন্য। ঠিক আছে, এই পেজে কি মোটামুটি সব কি দেখা হয়ে গেছে? তাহলে আমি হচ্ছে পরের পেজে যাবো। দেখো, তেমন কঠিন কিছু নেই এখানে, ছোট একটা জিনিস আছে শুধু। কি আছে দেখো। আচ্ছা, নিউক্লিয়াসটা কি দেখো তো, কি আকৃতি? নিউক্লিয়াস আসলে কি আকৃতির হয়? বৃত্তাকার। বৃত্তাকার হয়? বৃত্তাকার না, গোলাকার হয়? গোলাকার। বুঝতে পারছো তাহলে কথা? গোলাকারের বৃত্তের মধ্যে বৃত্তাকার গোলক, পার্থক্য কি? পার্থক্য কি? একটা ফুটবল কে তুমি বৃত্তাকার বলতে পারবা? ফুটবল কি একটা গোলক না? বৃত্তাকার বলতে বোঝায় সেটার কোনো হচ্ছে কেবলমাত্র এই যে এইরকম, মানে এটার অন্য কোনো অংশ নেই। যেমন এই পাত দেখছো না, পাতলা পাত। বৃত্তাকারের হ্যাঁ মধ্যে আমি হ্যাঁ। হচ্ছে কি উদাহরণ দিই এখন, তোমার কাছ থেকে কি আছে? আচ্ছা দাঁড়াও, তোমাদের দেখাই। এইটা হচ্ছে বৃত্তাকার একটা, চালু করে পাবো কথা। এইটাকে বলা হয় বৃত্তাকার। পাইছে একটা জিনিস, এই যে দেখো, এইটা হচ্ছে বৃত্তাকার। ঠিক আছে, মানে এক পাশ, জি। শুধু এইটা হচ্ছে বৃত্তাকার। এটা তো দেখো এরকম করলে কি পুরোটা কি বৃত্তের মতো আছে না? শুধু এক পাশ, এক পাশ বৃত্তের মতো আছে না শুধু? এটা হচ্ছে হ্যাঁ। বৃত্তাকার। আর যখন ফুটবলের মতো কিছু একটা আসবে ওইটাকে বলা হচ্ছে গোলাকার। বুঝতে পারছো কথা? জি ভাইয়া। পর্যাবৃত্ত ধর্ম চ্যাপ্টার পড়ছো না তুমি? সরি, হ্যাঁ পর্যাবৃত্ত ধর্ম, কেমিস্ট্রি। ওটা তো লেখা আছে গোলাকার, বৃত্তাকার, এগুলো আলাদা আলাদা করে লেখা আছে। আচ্ছা যাই হোক, দেখ তাহলে এইটার একটা গোলক আকারের হচ্ছে আয়তন কেমনে বের করো তোমরা? ভি পোস্ট আয়তন কেমনে বের করো? 3/4 পাই আর কি। 4/3 π r কিউব। 4/3। ফোর বাই থ্রি আরটা পাই আর এখানে কি। কি? আরটা কি নিউক্লিয়াসের ব্যাসার্ধ না? কারণ আমরা নিউক্লিয়াসের আয়তন বের করতেছি এখানে। তাহলে আর ইকুয়ালস আমরা দেখো তো আবার ওইটাতে কি দেখলাম, r0 a⁻1/3। তাহলে এখানে বসাও 4/3 পাই r0 এটার উপরে পাওয়ার হচ্ছে 3। এখান থেকে দেখো তো লেখা যায় এটা 4/3 পাই r0 কিউব ইন্টু a। দেখা যায়? হ্যাঁ আচ্ছা দেখো, তোমাদের খ নম্বরে যে কোশ্চেনটা আসবে সেটা হচ্ছে এই যে এইরকম একটা কোশ্চেন আসবে, যে দেখাও যে ক নাম্বার বা ভার্সিটি অ্যাডমিশনে এটা আসতে পারে।
দেখাও যে নিউক্লিয়াসের ঘনত্ব নিউক্লিয়াসের ঘনত্ব সকল মৌলের নিউক্লিয়াসের জন্য সমান। মানে নিউক্লিয়াস ছোট হোক আর বড় হোক, ঘনত্ব সবসময় সমান, জন্য সমান। এটা দেখাতে হবে। ঠিক আছে, তাহলে আমাদের কি বের করতে হবে? ঘনত্ব বের করতে বলছে না? ঘনত্ব ইকুয়ালস টু সূত্র কি ছিল? রো সমান ভর এম বাই ভাগ আয়তন। ভর ভাগ আয়তন, তাই না? তাহলে ঘনত্ব রো ইকুয়ালস টু আমরা যেটা লিখতে পারবো সেটা হচ্ছে ভর। এখন বলো, একটা নিউক্লিয়াসের ভর কত? প্রোটন আর নিউট্রনের ভরের যোগফল না? কি বললা? বললাম প্রোটন আর নিউট্রনের ভর যোগ করলে যেটা পাবো। হ্যাঁ, যোগ করলে কত হয়? এই যে এটা কি ছিল? ভর। এটা মোট ভর ছিল না, হ্যাঁ, নিউক্লিয়াসের ভর। কিন্তু মোট ভর তাহলে কত হচ্ছে নিউক্লিয়াসের তাহলে? নিউক্লিয়াসের ভর সংখ্যা হচ্ছে এ, ঠিক আছে? আর বললাম এর ভেতরে, কথা কি বোঝা যাচ্ছে? আচ্ছা দেখেন, মানে ভাইয়া নিউক্লিয়াসের ভর এ এম ধরে নিলেন। এম ধরে নিনি। দেখো এটাই ওই যে আগে বলি আমি, দেখো এটাকে কি বলা হয় বলো তো দেখি? ভর সংখ্যা বলা হয় না? এটাই কি জি ভর ভাইয়া। সংখ্যা বলা হয় না? তার মানে আচ্ছা, তোমাদের একটা সিম্পল একটা জিনিস চিন্তা করে দেখো। মনে করো এই যে একটা পাত্র, এই পাত্রের মধ্যে 10টা মার্বেল আছে। হ্যাঁ 10টা না, হ্যাঁ 10টা মার্বেল আছে। আর 10টা কি, আচ্ছা কলম আছে যেটা বললাম। এখন আমি তোমাকে বললাম যে পাত্রের ভেতরে মোট ভর নির্ণয় করো। তাহলে তোমার মোট ভর বের করার জন্য কি কি লাগবে বলো তো দেখি? একটা মার্বেলের ভর কত সেটা লাগবে না তোমার? হ্যাঁ, আর একটা কলমের ভর কত এটাও তোমার লাগবে, তাই না? হ্যাঁ। কথা কি বুঝতে পারছো? জি ভাইয়া। এই জি পাত্রের ভাইয়া। মধ্যে মোট জিনিস, হ্যাঁ এই পাত্রের মধ্যে মোট জিনিস আছে কয়টা? 20টা। হ্যাঁ, জিনিস কিন্তু আছে মোট 20টা। 10টা মার্বেল 10টা কলম, মোট 20টা জিনিস আছে, তাই না? এখন ভেতরে ভর কত এইটা যদি আমি বের করতে চাই তাহলে আমার কি করতে হবে? মার্বেল, প্রত্যেকটা মার্বেল এই যে দেখো আমি লিখেছি 50 গ্রাম, আর কলম মনে করে হচ্ছে 10। তাহলে মার্বেল গুলোর ভর এক জায়গায়, আর যোগফল হবে কলমের ভর। এই দুইটা যোগ করলে কত হয়? 500, হ্যাঁ 600। এখন তুমি বলতে পারবে কত, যে এই যে হচ্ছে এর ভেতরে মোট ভর হচ্ছে 600 গ্রাম। তাহলে তুমি কি করছো দেখো তো, এইটার ভর আর এইটার যোগ গুণ করে দিছো না? এখন আমি দেখো তো, মনে করে দেখো তো, একটু আগে তোমাদের দেখালাম প্রোটনের ভর আর নিউট্রনের ভর মোটামুটি সেম না? দেখো তো, এই যে প্রোটনের ভর, তুমি আরেকটা কালার দিয়ে দেখো, এই যে প্রোটনের ভর আর এই যে নিউট্রনের ভর, দেখো তো দুইটা কি মোটামুটি একই মান না? হ্যাঁ, জি ভাইয়া। বুঝতে পারছো কথা? আচ্ছা, মনে করো একটা প্রোটন বা একটা নিউট্রনের ভর হচ্ছে এম, ঠিক আছে? দুইটার ভর তো সেম। এখন তাহলে মোট প্রোটন আর হচ্ছে এই একটা নিউক্লিয়াসে মোট প্রোটন আর ইলেকট্রন মিলে মোট কতগুলা হচ্ছে কণা আছে? প্রোটন সংখ্যা কি দ্বারা প্রকাশ করা হয়? এর প্রোটন সংখ্যা জেড না, আর নিউট্রন সংখ্যা হচ্ছে এন। মোট তাহলে কতগুলো আছে? এ সংখ্যক না? হ্যাঁ। বুঝতে পারছো এবার কথা? যে আমার সংখ্যাটা হচ্ছে এ, এ সংখ্যক প্রোটন নিউট্রন আছে, আর প্রত্যেকটার ভর হচ্ছে এন। এবার বোঝা গেছে কথা? জি হ্যাঁ। ভাইয়া এখন বুঝতে পারছি। আচ্ছা, বুঝতে পারছি। তাহলে এই যে মোট ভর হচ্ছে এ এম, আর আয়তনে এই যে আমরা কি বের করলাম একটু আগে, এই যে 4/3 পাই আর নট কিউব ইন্টু এ। তাহলে দেখো তো এ কেটে গেল না? থাকে কি?
এম ডিভাইডেড বাই 4/3 বাই আর নট কিউ। এখন দেখো তো এই জায়গায় এমটা কি ধ্রুবক সংখ্যা না? প্রোটন বা নিউট্রনের হ্যাঁ। ভর কি কখনো চেঞ্জ হয়? না। 4/3 পাই এগুলো তো সবই হচ্ছে কনস্ট্যান্ট। আর নোটের মানও তো এখন তো একটা ফিক্সড মান না, ধ্রুবক সংখ্যা না? এই যে আর নোটের মান একটু আগে লিখে দিলাম, এই যে এটা। তাহলে কি ঘনত্ব কি সবসময় ধ্রুবক থাকবে না প্রত্যেকটা নিউক্লিয়াসের জন্য? হ্যাঁ। বোঝা গেছে? যদি এই কোশ্চেনটা জি। আসে তোমাদের প্রথম কাজ হবে তোমরা আগে লিখবা যে এই যে নিউক্লিয়াসের ব্যাসার্ধের সূত্র থেকে পাই, এই সূত্রটা আগে লিখবা। লেখার পরে তারপরে এই যে দেখাবো অর্থাৎ নিউক্লিয়াসের আয়তন এইটা, এইটা আমার বের করে দেখাবা। তারপরে তোমরা এই যে এই যে ঘনত্বটা এইভাবে বের করে তারপর নিচে লেখা লিখে দিবা যে হ্যাঁ এটা ধ্রুব সংখ্যা। ঠিক আছে, ভার্সিটি পরীক্ষার জন্য এটা ইম্পর্টেন্ট, ঢাকা ভার্সিটির ওই জন্য এটা। আয়তনে বের করে দেখানো ভাইয়া লাগবে। এখানে হচ্ছে এমটা হ্যাঁ হচ্ছে, অবশ্যই দেখাবো। বলো কি বলছো, ভাইয়া সেটা বলো বলো। এখানে এম হচ্ছে মানে কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট এম এমটা, এম তো ভরটা। কনস্ট্যান্ট, তোমার প্রোটন বা নিউট্রনের ভর কি সেম না? সব সময় যে লিখে দিলাম একটু আগেই, কত এটা, এই যে মান কত, 1.67 × 10⁻27 না? বুঝতে কথাই পারছি। বুঝতে পারছো? আচ্ছা, এইটা পুরোটা করে দিবা। ঠিক আছে, ঢাকা ভার্সিটিতে কিন্তু একটা করে প্রমাণ আসবেই, এটা নিশ্চিত থাকো। ফিজিক্সে একটা প্রমাণ কিন্তু আসবেই, এটা মাথায় প্রস্তুতি নিয়ে তারপরে পরীক্ষা হলে যাও। তো ঢাকা ভার্সিটিতে আমি পরীক্ষা দিতে যাচ্ছি মানে উত্তরের প্রমাণ আসবেই, বা প্রমাণ টাইপের কিছু একটা আসবেই। আচ্ছা যাই হোক, এইটুকুতে কারো কোনো প্রবলেম আছে? এটা একটা ইম্পর্টেন্ট ছিল কিন্তু ওই জন্য আমি দেখালাম, না হলে এগুলো তো দেখাতাম না। এটা খুবই ইম্পর্টেন্ট ছিল, আমি এই জন্যই দেখালাম। কারো কোনো সমস্যা আছে? না না ভাইয়া। ভাইয়া। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে চলো, এইটা হয়ে গেছে আমাদের। আমরা যা হচ্ছে পরে জিনিসপত্রতে যাই। ভাই মামা হচ্ছে ওই জায়গা থেকে তো পিক দিছো তাই না? হ্যাঁ। তারপরে পেজ থেকে তো পিক দিছো? হ্যাঁ, তারপরে পেজ থেকে দিছি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। দেখো এখন তাহলে আমরা হচ্ছে করবো প্রোটন নিউট্রন তত্ত্ব। এইটা একটু ভালো করে পড়তে হবে, এটা তোমাদের লাগবে, ভার্সিটিতে আসলেও এটা লাগবে। আমি কয়েকদিন আগে এটা ভাইবাতে ধরছিলাম আমি। ও হ্যাঁ, ওই যে তোমাদের হচ্ছে ম্যাথ থেকে ক্লাস নিয়ে আসলাম না নিউটনের বলবিদ্যা, হ্যাঁ। নিউটনের বলবিদ্যা ক্লাস নিয়ে আসছে ওই দিনই, আবার তার আগের দিন আমি হচ্ছে এই আসলে ল্যাব করলাম, তো তোমার ওই যে জড়তার ভ্রামক নির্ণয় করলাম 5 মিলিয়ন। স্যার আমার কোশ্চেন করছে হচ্ছে, আমার ফ্রেন্ডের জন্য জড়তার ভ্রামক কাকে বলে, আমার কাছে টর্ক কাকে বলে। ওয়াও। শিখে গেলে তো পরে আমাকে বলছে তুই তো 2 দিন আগে ক্লাস নিয়ে আসলে এটা। আচ্ছা দেখো, এটা মনে করো হচ্ছে আমাদের নিউক্লিয়াসের মানে প্রথম কক্ষপথ, এটার ভেতরে আমাদের হচ্ছে মনে করো নিউক্লিয়াস, এর ভেতরে দেখো এর ভেতরে তাহলে কি কি থাকবে? প্রোটন থাকবে অনেকগুলা, আর কি থাকবে? মনে করো নিউটন গুলাকে আমি হচ্ছে এই যে এরকম গোল করে দিলাম, আর নিউটন তো চার্জ নিরপেক্ষ না, নিউটন এরকম গোল করে দিলাম। ঠিক আছে, এরকম গোল করে দিলাম। আচ্ছা, এখন এটা কিসের আবার, এটার আবার কিসের তত্ত্ব আছে? এটার কিসের তত্ত্ব আছে এখন, আগে তার আগে তোমরা বলো, তোমরা হচ্ছে কণিকা কত প্রকার পড়ছে, মানে কয় ধরনের কণিকা আছে? মানে একটা এই যে পরমাণুতে কয় ধরনের কণিকা আছে? 3 ধরনের: স্থায়ী, অস্থায়ী, তারপর কম্পোজিট। হ্যাঁ এই তো, ঠিক আছে। কম্পোজিট কণিকা কি কি মনে আছে? ডিউটেরন। আলফা। তারপর হ্যাঁ, নিউট্রন আর আলফা, এটা হ্যাঁ, ভালো করে আলফা মনে রাখবে, এটা খুবই কম্পোজিট। ইম্পর্টেন্ট। এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, আলফা ডিউটেরন। তাহলে আমার কি কি আছে? স্থায়ী, অস্থায়ী, আর হচ্ছে এই কম্পোজিট করি, তাই না?
স্থায়ী কণিকা তো আমরা হচ্ছে করলাম একটু আগে, যে প্রোটন নিউট্রন হচ্ছে ইলেকট্রন, এগুলো হচ্ছে স্থায়ী, এগুলো থাকতে হবে, এগুলো ছাড়া হবে না পরমাণু, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখো অস্থায়ী গুলা কি কি, দু একটা নাম বলতে পারবে কেউ? মেসন, বোসন, টাই নিউট্রিনো। হ্যাঁ, এই তো মনে আছে, মেসন, বোসন, বায়ন, মিউন, তাই না? সব ভুলে গেছি এগুলা। সমস্যা নাই, হ্যাঁ, ইন্টারমিডিয়েট ভুলে যাওয়ারই সময়, ভুলে যাবে আবার গুণগত পড়বা। রসায়নের প্রথম পেজ। নিউট্রন, অ্যান্টি নিউট্রন, মহসিন স্যারের কাছে বলো নাকি? এতগুলা নাম কি? না, হ্যাঁ, সন্দেশ স্যারের কাছে করি। মহসিন সন্দেশ স্যারের, স্যার। মহসিন স্যারের হচ্ছে সেটা, এটা প্রথম পেজে ছিল তো ওটা, সেই ওটার কথা বলছি না। সন্দেশ স্যারেরও। আচ্ছা যাই হোক, দেখো এইগুলো তাহলে, এইগুলো যে আমাদের পরমাণুর মধ্যে থাকে, এইগুলো তাহলে কাজ কি? তাই না? মানে কখনো কি চিন্তা আসছে যে এইগুলা যে থাকতেছে, এইগুলা কি কাজ করতেছে, বা কি এইগুলা দিয়ে কি সেটাই তো ভাই, হচ্ছে এটা এই দরকার কি? জায়গায়, দরকার কি? দরকার, সেটাই তো জানবে স্যার, দরকার অনেক কি? অনেক দরকার আছে। আচ্ছা, কারণ এটা কখনো থাকে, আবার কখনো থাকে না, নাকি আবার। আচ্ছা, অত বেশি দরকার নাই। দেখো এইটা কি কারো আচ্ছা, এটা কি কারো জানা আছে যে এই যে ভেতরে যেগুলা নিউট্রন আছে, এই নিউট্রন গুলা কিন্তু ভেঙে যায়, এটা কি কারো জানা আছে? না। না ভাইয়া। আচ্ছা, এটা জানা নাই তোমাদের? আচ্ছা, সমস্যা নাই, না জানা থাকলো। তোমাদের যাদের এই যে ইসাক স্যারের বই, তারা একটু 710 নম্বর পেজটা বের করো, আমি হচ্ছে গ্রুপেও দিচ্ছি, যদি ইসাক স্যারের বই না থাকে এই পেজটা দেখো। আর এত কিছু লেখা যাবে না, তো আমি হচ্ছে এখান থেকে বলে দিই, ওটা বেটার হবে, লিখতে অনেক সময় লাগবে। কত পৃষ্ঠা ভাইয়া? 710। আচ্ছা দেখো, এইখান থেকে এই যে পরের স্টেপ থেকে পড়ো, যে প্রাকৃতিক তেজস্ক্রিয়তায় বিটা কণা অর্থাৎ ইলেকট্রন নির্গমন এবং প্রাকৃতিক তেজস্ক্রিয়তায় পজিট্রন নির্গমনের নিম্নলিখিত ব্যাখ্যা দেয়া যায়। তার আগে তোমাদের তেজস্ক্রিয়তা জানতে হবে। আচ্ছা, তেজস্ক্রিয়তা সম্পর্কে তোমাদের আইডিয়া আছে কি? গুণগত রসায়নে পড়ছো না তেজস্ক্রিয়তা? ভালো মতো কোনো ধারণা নাই ভাইয়া। আচ্ছা, তেজস্ক্রিয়তা হলো কি, দেখো বড় বড় যে মৌলগুলো আছে, ধরা হয় মোটামুটি 82, যেগুলা পারমাণবিক সংখ্যা 82 থেকে বেশি, 82 থেকে বেশি, পর্যায় সারণীর মোট মৌল কয়টা? 118টা। হ্যাঁ, 118টা, তাই না? মোটামুটি যেগুলো 82 থেকে বেশি, মানে 83 থেকে 118 পর্যন্ত, এই মৌলগুলা হচ্ছে তেজস্ক্রিয় মৌল। তেজস্ক্রিয় মৌল কিরকম, তুমি হচ্ছে এইটাকে এই জায়গায় রাখবা, এই একটা মৌলকে এইভাবে এই মনে করো এই জায়গায় তুমি রাখছো, দেখবা ধীরে 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 এটা এমনিতেই ক্ষয় হয়ে যাচ্ছে। এটা থেকে ধীরে ধীরে ধীরে, ওই যে সেদিন বলছিলাম আগের দিন ক্লাসে, যে এইগুলা থেকে ধীরে 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 এগুলা ক্ষয় হয়ে যায়, মানে এগুলা ভেতরে অটোমেটিক নিজে থেকে বিক্রিয়া শুরু হয়ে যায়, বিক্রিয়ার মাধ্যমে ক্ষয় হয়ে যায়। এই যে নিজে থেকে স্বতঃস্ফূর্ত ভাবে এই যে ক্ষয় হওয়ার ঘটনা, এই ঘটনাটাকে বলা হয় তেজস্ক্রিয়তা। আর যে সকল মৌলের এই তেজস্ক্রিয়তার ধর্ম আছে, ওইগুলা মৌলকে বলা হয় তেজস্ক্রিয় মৌল। ঠিক আছে, দুইটা কিন্তু আলাদা জিনিস। এটা পড়াবো তোমাদের এই চ্যাপ্টারে, পড়াবো শেষের দিকে। একটা হচ্ছে তেজস্ক্রিয়তা, একটা হচ্ছে তেজস্ক্রিয় মৌল। অনেকেই ভুল করে, মানে একটা সংজ্ঞা চায় আরেকটা সংজ্ঞা দিয়ে দেয়। তেজস্ক্রিয় মৌল ওইটা আলাদা জিনিস, ঠিক আছে। যেই সকল মৌলের তেজস্ক্রিয়তা ধর্ম আছে, ওইগুলো হচ্ছে তেজস্ক্রিয় মৌল, ঠিক আছে। তাহলে তেজস্ক্রিয়তা আসলে কি হলো, এই যে ভেতর থেকে যখন হচ্ছে বিভিন্ন কণা ছোট ছোট বের হয়ে যায়, এটা হচ্ছে নিজে থেকে বিক্রিয়া করতেছে, এই ঘটনাটাই হচ্ছে তেজস্ক্রিয়তা, ঠিক আছে। এখন দেখো, ও হ্যাঁ, এটাকে বলে প্রাকৃতিক তেজস্ক্রিয়তা, নিজে থেকে যেটা হয়। আর ল্যাবের যেটা করা হয়, মানে কোন একটা মৌল মনে করে তেজস্ক্রিয় মৌল না, কিন্তু জোর করে তেজস্ক্রিয়তা মানে ওটার ভেতর থেকে বের করা হচ্ছে তেজস্ক্রিয় রশ্মিগুলো, তখন ওইটা ওকে বলা হয় হচ্ছে, মানে কি বলে,
প্রাকৃতিকের নাকি? বিপরীত শব্দটা কি? কৃত্রিম। কৃত্রিম। কৃতিক, কৃত্রিম, হ্যাঁ কৃত্রিম। ভাই ইংরেজি আমাকে শব্দ এসএসসি মাথায় আসছে, পরীক্ষা, বাংলা আসতেছে না। আমাদের এসএসসি বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষাতে একটা এমসিকিউ আসছিল, মানে এই কৃত্রিমের বিপরীত কি? অকৃত্রিম না স্বাভাবিক? আমি জানি না, আমার বাংলা উত্তরে লাভ নাই, আমি পারি না। আচ্ছা এটা দেখো, ভাইয়া কোন বিষয় পরে কি যে দাগে দিয়েছি মনে হয় ভুলে গেছে। আচ্ছা, যাই হোক, যা দিয়ে আসছে দিয়ে আসছে। দেখো, তাহলে প্রাকৃতিক তেজস্ক্রিয়তায় বিটা কণা, তাহলে তেজস্ক্রিয়তায় কোন রশ্মি নির্গত হয়? বিটা কণা। দেখো এই দুইটা জায়গায় কোন একটা কথা লেখা আছে যে বিটা কণা অর্থাৎ ইলেকট্রন নির্গমন হয়। তার মানে কি বিটা কণার ইলেকট্রন কি আলাদা জিনিস না একই জিনিস? একই জিনিস। একই। কিন্তু বলবো, আরো আছে কথা, পরে বলবো। তারপরের লাইনটা পড়ো। এবং প্রাকৃতিক তেজস্ক্রিয়তায় পজিট্রন নির্গমনের নিম্নলিখিত ব্যাখ্যা দেওয়া যায়। তাহলে পজিট্রনটা কি আবার? এই পজিট্রনটা হচ্ছে একটা অস্থায়ী কণিকা। বুঝতে পারছো কথা? এই জন্য অস্থায়ী কণিকার কথাগুলো বললাম। এই যে পজিট্রন তৈরি হয় না, এই পজিট্রনটাই হচ্ছে অস্থায়ী কণিকা। ঠিক আছে? পজিট্রনটাকে মূলত বলা হয়, ইলেকট্রন আছে না, ইলেকট্রন, এটা হচ্ছে ইলেকট্রন নেগেটিভ, আর পজিট্রন হচ্ছে ই প্লাস। ইলেকট্রনেরই অ্যান্টি ইলেকট্রন, দেখো এখানে লেখা আছে অ্যান্টি ইলেকট্রন। অ্যান্টি মানে বিপরীত। ঠিক আছে? কথা কি বোঝা গেছে? জি ভাইয়া। এখন এইগুলা হচ্ছে কিভাবে? এইগুলো আসলে যে এটা হয়, দেখো এই যে এই জায়গায় সুন্দর একটা হচ্ছে জিনিস লেখা, সেটা হচ্ছে এই যে এন, এটা কি ভেঙে যাচ্ছে না, পি প্লাস আর ই মাইনাস, এটা কি বোঝাচ্ছে বলো তো দেখি? এটা পিতে পজিট্রন আর ইতে ইলেকট্রন বোঝাচ্ছে। না, পিতে পি পজিট্রন। প্লাস তাহলে প্রোটন। হ্যাঁ, এইটা মনে রাখবা। দেখ, নিউট্রনটা কি চার্জ নিরপেক্ষ না? হ্যাঁ নিউট্রন চার্জ নিরপেক্ষ। এইটা দেখো, এইটা ভেঙে একটা প্রোটন তৈরি করে, একটা ইলেকট্রন তৈরি করে। বুঝা গেছে? এগুলা কিন্তু সবগুলাই মৌলের কিন্তু হয় না। সিম্পল যেগুলো মৌল আছে যেমন সোডিয়াম, পটাশিয়াম বা ফসফরাস বা ক্লোরিন, এইগুলো মৌলে কিন্তু এটা হয় না। এগুলো হয় হচ্ছে ইউরেনিয়াম, রেডিয়াম, থোরিয়াম, এইগুলোতে হয়। ঠিক আছে? দেখো এটা একটু শোনো আরেকবার, যে এই যে ভেতরে যে নিউট্রন গুলো আছে এটার, এই নিউট্রনটা ভাঙবে, ভাঙার ফলে যে ঘটনাটা ঘটে, এই যে প্রোটন তৈরি হয়, ইলেকট্রন তৈরি হয়। ঠিক আছে? এইগুলোর সাথে সাথে নিউট্রিনও তৈরি হয়। দেখো 3 নাম্বার বিক্রিয়া নিচে দেখো, মানে এটা 3 নাম্বারের যে বিক্রিয়াটা দেওয়া আছে ওইটাতে লেখা আছে, দেখো নিউট্রিনও তৈরি হয়। এই নিউট্রনের আরো কাজ আছে, এই চ্যাপ্টারের শেষের দিকে পড়ো। নিউট্রনের আরো কাজ আছে। ঠিক আছে, এখন আপাতত এইটুকু মনে রাখ। বুঝতে পারছো কথা, যে এই তেজস্ক্রিয়তা গুলা কেন হয়? জি ভাইয়া। তাহলে এই জায়গায় মূলত ভিলেনটা কে, মানে কার জন্য এত কিছু হচ্ছে? পজিট্রন। না, এই লেখা আছে দেখো, নিজ তেজস্ক্রিয় মৌলের নিউট্রন ভেঙে প্রোটন আর ইলেকট্রনে পরিণত হয়। মানে নিউট্রনটা মূলত এখানে ভিলেন না, এর ভাঙার ফলেই তো এত কিছু এই তেজস্ক্রিয়তাটা তৈরি হচ্ছে। এর ভাঙার ফলেই তো এই প্রোটন তৈরি হয়, ইলেকট্রন তৈরি হয়, নিউট্রন তৈরি হচ্ছে। তাহলে কি মেইন ভিলেন নিউট্রন না? এটা একটু মনে রাখবে MCQ এর জন্য। তাহলে এইভাবে আসবে না যে তেজস্ক্রিয়তার মেইন ভিলেন কে। এই যে ইলেকট্রনটা তৈরি হয়েছে না, এই ইলেকট্রনটা এখান থেকে বিটা কোণ হচ্ছে হিসেবে বের হয়ে যায়। তোমাদের ওই যে বলছিলাম না, যে হচ্ছে এই যে এইগুলা থেকে কি কি বের হয়, আলফা বিটা গামা, বলছিলাম না? হ্যাঁ এই যে ইলেকট্রন যেটা তৈরি হচ্ছে না, এই ইলেকট্রনটাই মূলত বিটা কণা হিসেবে বের হয়ে যায়। বুঝা গেছে কথা? জি ভাইয়া। কথা কি বুঝতে পারছো? বিক্রিয়া দেখাবো জি ভাইয়া। আজকে, যদি সময় সময় আজকে না হলে পরে দেখাবো, সমস্যা নেই। এগুলা বিক্রিয়া আছে, গুণগত রসায়নে ছিল, তো এখানে মাস এখান থেকে বইতে অনেকবার আসছে বিক্রিয়া। বিক্রিয়া বলতে ছোট ছোট বিক্রিয়া। আচ্ছা যাই হোক, আশা করি এইটুকুতে কারো সমস্যা নাই। প্রোটন নিউট্রন তত্ত্ব মূলত হচ্ছে এই যে নিউট্রন ভেঙে
প্রোটন তৈরি হয়, ইলেকট্রন তৈরি হয়, আর হচ্ছে আরো এই যে অস্থায়ী কিছু কিছু জিনিসপত্র তৈরি হয়। এই যে ইলেকট্রনটা ছিল, এই ইলেকট্রনটা বিটা কণা হিসেবে নিশ্চিত হয়। তাহলে কি এর ভেতরে নতুন একটা প্রোটন বেশি হয়ে গেল না? হ্যাঁ। শুধু এইটুকু মনে রাখবা, এই জিনিসটা তোমাদের আবার কাজে লাগবে, যখন লাগবে তখন আমি আবার তোমাদের হচ্ছে বলবো। আচ্ছা, এখনই বলে দিই। এখন মানে সিম্পল একটা চিন্তা করো। মনে করো একটা হচ্ছে এই জায়গাটা, মনে করো 5টা ছিল প্রোটন, 6টা ছিল নিউট্রন। আচ্ছা, তাহলে ইলেকট্রন কয়টা থাকবে বলো তো দেখি? 5টা। হ্যাঁ, কারণ প্রোটন যেই কয়টা থাকে, ইলেকট্রনের সেই কয়টা থাকে না? হ্যাঁ। এখন আবার বলো যে এই যে পরমাণু আছে, এটার ভর কত? 11। হ্যাঁ, ভর সংখ্যা তাহলে কেমনে আমরা বের করি? P+N, প্রোটন আর নিউট্রনের ভর, তাহলে কত? 11। এখন মনে করো কোনো কারণে একটা নিউট্রন এখানে ভেঙে গেল, এত কম সংখ্যায় ভাঙে না, কিন্তু মনে করো ধরো ভাঙলে এখানে কি কি তৈরি হবে? একটা যদি নিউট্রন ভাঙে কি কি তৈরি হবে? একটা প্রোটন, একটা ইলেকট্রন, তাই না? হ্যাঁ। আচ্ছা, তারপরে দেখো ভাঙার পরে, তাহলে ভাঙার পরে প্রোটন কয়টা হবে? এইটা মনে করি এই ঘটনাটা ঘটছে, ঘটার পরে এখন প্রোটন কয়টা হবে? কি হলো? প্রোটন কি 3টা? 3টা হবে নাকি, মানে 6টা নিউট্রন 5টা হবে? ছিল না আগে, একটা কি নতুন তৈরি হলো না এখানে? হ্যাঁ, হ্যাঁ। কয়টা হবে? 6টা। বুঝতে পারছো এই কথা? আর নিউট্রন কি একটা কমে যাবে না? ভাইয়া বুঝলাম না, আর একটু বুঝুন তো। আচ্ছা, দেখো একটা নিউট্রন যদি ভাঙে সেখানে কি কি তৈরি হয়? প্রোটন আর হচ্ছে ইলেকট্রন। তাহলে 6টা নিউট্রনের মধ্যে একটা নিউট্রন ভেঙে গেছে, তাহলে নিউট্রন কয়টা হবে? 5টা হবে না যদি ভাঙে একটা? হুম, তাহলে 5টা থাকবে। তাহলে ভাঙ্গার পরে তৈরি হয়েছে কি? প্রোটন তৈরি হয়েছে না? তাহলে আগে প্রোটন 5টা ছিল, নতুন